ভাবুন তো একবার, মার্ক্সবাদ বা সাম্যবাদের মতো একটা তত্ত্ব যা গোটা পৃথিবীর ইতিহাসকে একেবারে আমূল বদলে দিল, সেটা কি জাদুর মতো হঠাৎ করে কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলসের মাথা থেকে বেরিয়ে এসেছিল? অনেকেই হয়তো তেমনটা মনে করেন। কিন্তু সত্যিটা কি জানেন? মার্ক্সবাদ আকাশ থেকে পড়া কোনো দৈববাণী নয়, আর হঠাৎ করে কারো মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা কোনো কল্পনাও নয়। বরং সেই যুগের উন্নত দেশগুলোতে চলতে থাকা সেরা চিন্তাভাবনা এবং মানুষের সামাজিক সংগ্রামের মিলিত ফসল ছিল মার্ক্সবাদ। সকলকে নমস্কার। মার্ক্সবাদের সহজ পাঠের আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গত পর্বগুলোতে আমরা জেনে নিয়েছি ঠিক কোন সামাজিক প্রেক্ষাপটে মার্ক্সবাদের আবির্ভাব ঘটেছিল, মার্ক্স ও এঙ্গেলসের শুরুর দিককার জীবন ঠিক কীরকম ছিল, এবং ঠিক কিভাবে তারা একসাথে কাজ করা শুরু করলেন। এই পর্বে ইতিহাসের টাইম মেশিনে চেপে আমরা ঘুরে আসব 19 শতকের জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্সে, আর দেখব কিভাবে এই তিনটি দেশের তিনটি অসাধারণ চিন্তাধারার মেলবন্ধনে জন্ম নিয়েছিল মার্ক্সবাদ। আমাদের প্রথম গন্তব্য হলো জার্মানি। যে কোনো মতাদর্শের ভিত্তি হিসাবে অবশ্যই কোনো না কোনো দর্শন থাকে। মার্ক্সবাদের ক্ষেত্রে প্রথম এবং অত্যন্ত শক্তিশালী ভিত্তিটি হল জার্মান ক্লাসিক্যাল ফিলোসফি বা জার্মান ধ্রুপদী দর্শন। 1760 থেকে 1830 সালের মধ্যে জার্মান দর্শন ছিল গোটা ইউরোপের চিন্তার জগতে সবথেকে প্রভাবশালী। জার্মানির শিক্ষিত মধ্যবিত্তরা তখন জ্ঞানবুদ্ধিতে অনেক এগিয়ে ছিলেন বটে, কিন্তু রাজনৈতিকভাবে ছিলেন অনেকটা পিছিয়ে। এমনকি শিল্প বিপ্লব ঘটানোর মতো আর্থিক উৎসও তাদের তখন ছিল না। কখনো তারা ঝুঁকে পড়তেন বুর্জোয়া শিল্পপতিদের দিকে, আবার কখনো ঝুঁকতেন সামন্ত শ্রেণীর দিকে, যে কারণে সমসাময়িক জার্মান দর্শনে প্রগতিশীল ও প্রগতি বিরোধী দুটো ধারাই প্রতিফলিত হয়েছিল। সেই সময়কার জার্মান দার্শনিকদের মধ্যে একটা বড় নাম ছিল ফ্রেডরিক হেগেল। মার্কস, এঙ্গেলস দুজনেই একটা সময় হেগেলের দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ইয়ং হেগেলিয়ানস নামে একটা গোষ্ঠীর সঙ্গে কিছু সময় যুক্তও ছিলেন। হেগেলের দর্শনের মূল শক্তিটা ছিল তাঁর দ্বন্দ্বতত্ত্ব বা ডায়ালেকটিক্স। হেগেল মনে করতেন চিন্তা কখনো স্থির নয়, এটা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে চলে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। হেগেল ছিলেন ভাববাদী দার্শনিক, অর্থাৎ তিনি মনে করতেন চিন্তা বা ভাব এটাই প্রধান, আর জগৎ বা বস্তু হলো সেইটার প্রতিফলন। এককালের ইয়ং হেগেলিয়ান মার্কস এবং এঙ্গেলস দেখালেন হেগেলের এই দ্বন্দ্বতত্ত্বের মধ্যে পরিবর্তনের অংশটা চমৎকার, কিন্তু তার ভিত্তিটা ছিল নড়বড়ে। মার্কস মজা করে বলতেন হেগেলের দর্শনটা মাথার ওপরে ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়িয়েছিল, আর সেটাকেই ঘুরিয়ে পায়ের উপর, অর্থাৎ বাস্তব মাটির ওপর দাঁড় করিয়েছিলেন মার্কস। তিনি বললেন ভাব থেকে জগৎ আসে না, বরং বাস্তব বস্তুগত জগৎ থেকেই আমাদের চিন্তাভাবনা আসে। আর জগতের এই বস্তুবাদী ব্যাখ্যার জন্য মার্কস এবং এঙ্গেলস দুজনেই ঋণী ছিলেন আরেকজন জার্মান দার্শনিক ফয়েরবাখের কাছে। তবে ফয়েরবাখের চিন্তাভাবনা বস্তুবাদী হলেও তাঁর দৃষ্টিভঙ্গিটা ছিল যান্ত্রিক। গোটা দুনিয়াটাকে তিনি বিরাট যন্ত্রের মতো মনে করেছিলেন, যেখানে আবর্তন আছে কিন্তু অগ্রগতি নেই। ফলে পরিবর্তনের আসল রূপটা তাঁর চিন্তাভাবনায় ধরা পড়েনি। এইভাবে এই দুই জার্মান দার্শনিকের কাছে ঋণ স্বীকার করে জন্ম নিয়েছিল ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যেটা হলো মার্ক্সীয় দর্শনের মূল ভিত্তি। আর এই ভিত্তির ওপর দাঁড়িয়েই মার্কস মানব সমাজের বিকাশের ইতিহাসকে ব্যাখ্যা করেছিলেন। তবে এর মানে একেবারেই এইটা নয় যে মার্ক্সীয় দর্শন হেগেলের থেকে দ্বন্দ্বতত্ত্ব এবং ফয়েরবাখের থেকে বস্তুবাদ ধার করে দুটোকে শুধু যুক্ত করে দিয়েছে। এই ব্যাপারে পরের পর্বগুলোতে আমরা বিশদে আলোচনা করব। আপাতত আমরা মার্ক্সবাদের অন্য উৎসগুলো নিয়ে আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাই। জার্মানির দর্শনের জগৎ থেকে এবার আমরা পাড়ি জমাবো শিল্প বিপ্লবের প্রাণকেন্দ্র ইংল্যান্ডে। মার্ক্সবাদের দ্বিতীয় প্রধান উৎসটি হল ইংলিশ পলিটিক্যাল ইকোনমি বা ইংল্যান্ডের রাজনৈতিক অর্থনীতি। যেহেতু ইংল্যান্ডে তখন হু হু করে কলকারখানা বাড়ছে, পুঁজিবাদের রমরমা শুরু হয়েছে, তাই অর্থনীতি নিয়ে পড়াশোনা আর গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই দেশটি। অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর মতো বিখ্যাত অর্থনীতিবিদরা তখন অর্থনীতির নতুন সব তত্ত্ব আবিষ্কার করছেন। সামন্তপ্রভুদের সমস্ত রকমের বিশেষ অধিকার খর্ব করে সামন্ততান্ত্রিক আইন কাঠামো ও অর্থনীতির আমূল পরিবর্তন ঘটানো এবং মুক্ত বাজার ব্যবস্থার পক্ষে মত দিচ্ছিলেন তাঁরা। কারণ সামন্তপ্রভুরা নিজেদের উদ্বৃত্ত সম্পদ
শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ না করে বিলাসবহুল জীবনযাপন ও অনুৎপাদক কাজেই অপচয় করতেন। 1776 সালে প্রকাশিত হয়েছিল অ্যাডাম স্মিথের বিখ্যাত বই দি ওয়েলথ অফ নেশনস। এই বইয়ে তিনি মূলত বলতে চেয়েছিলেন যে পুঁজিবাদকে যদি বিকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাহলে সেটা মানবজাতির সর্বাধিক উন্নতির পথ খুলে দেবে। ডেভিড রিকার্ডো একটা দারুণ তত্ত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শ্রমের মাধ্যমেই সমস্ত আর্থিক মূল্যের সৃষ্টি হয়। একেই বলা হয় লেবার থিওরি অফ ভ্যালু বা শ্রম মূল্যতত্ত্ব। কিন্তু এই অর্থনীতিবিদরা ছিলেন বুর্জোয়া বা শিল্পপতিদের পক্ষের লোক, তাই একটা জায়গা পর্যন্ত গিয়ে তাদেরকে থেমে যেতে হয়েছিল। তারা এইটা বলতে পারলেন না যে শ্রমিক যদি সব মূল্য তৈরি করে তবে লাভের সিংহভাগ কেন মালিকের পকেটে যায়। অর্থাৎ শ্রম শোষণের বিষয়টাকে তারা সামনে আনতে পারেননি। আর মার্কস এখান থেকেই নিজের কাজ শুরু করেন এবং সারপ্লাস ভ্যালু বা উদ্বৃত্ত মূল্যর তত্ত্বটা দেন। মার্কস দেখান মালিকরা শ্রমিককে তার শ্রমের পুরো দাম দেয় না, বরং একটা অংশ নিজেদের পকেটে পুরে নেয়। আর এটাই হলো পুঁজিবাদী শোষণের মূল উৎস। আর এভাবেই জন্ম নিল মার্কসীয় রাজনৈতিক অর্থনীতি, যেখানে তিনি ব্যাখ্যা করলেন যে কিভাবে পণ্য অর্থনীতি অতীতের সহজ বিনিময় প্রথা থেকে শুরু করে আজকের এই বৃহৎ উৎপাদনের যুগ পর্যন্ত বিকশিত হয়েছে। পাশাপাশি তিনি এটাও দেখালেন যে পুঁজিবাদের অন্তর্নিহিত সংকটের কারণেই পুঁজিবাদ একদিন ধ্বংস হতে বাধ্য। এই সব নিয়ে আমরা পরে একটা পর্বে বিশদে আলোচনা করব। আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্য হলো ফ্রান্স, কারণ মার্ক্সবাদের তৃতীয় উৎসটা হলো ফরাসি সমাজতান্ত্রিক তত্ত্ব। কিন্তু কেন ফ্রান্স? কারণ 1789 সালের মহান ফরাসি বিপ্লবের পর ফ্রান্সই হয়ে উঠেছিল সারা পৃথিবীর বিপ্লবী চিন্তা আর সমাজতান্ত্রিক আন্দোলনের মূল কেন্দ্র। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। কিন্তু বিপ্লবের শেষে দেখা গেল সামন্ততন্ত্র তো গেল, কিন্তু তার জায়গায় জাঁকিয়ে বসল পুঁজিবাদ। সাধারণ মানুষ দেখল রাজার বদলে এবার হুকুম দিচ্ছে কারখানার মালিকরা। আর ঠিক এই হতাশা থেকেই জন্ম নিল আধুনিক সমাজতন্ত্রের বীজ। ফ্রান্সে সেই সময় এমন কিছু অসাধারণ মানুষ ছিলেন যারা একটা আদর্শ সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে উৎপাদনের সব সরঞ্জাম হবে সমাজের সম্পদ, কোনো ব্যক্তি বিশেষের নয়, যেখানে সবাই মিলে কাজ করবে আর সবাই সমানভাবে তার ফল ভোগ করবে ইত্যাদি। এই চিন্তাবিদদের আমরা বলি ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রী, যেমন সাঁ সিমো, সার্ল ফুরিয়ে প্রমুখ। আর ইংল্যান্ডের রবার্ট ওয়েনও ছিলেন এই দলেই। কিন্তু কাল্পনিক কেন? কারণ চিন্তাটা মহৎ হলেও সমস্যাটা ছিল তাদের পদ্ধতিতে। তারা মনে করতেন সমাজের ধনী আর শক্তিশালী মানুষগুলোর মন জয় করে বা তাদের বুঝিয়ে সুঝিয়ে বা কিছু আদর্শ কলোনি তৈরি করেই সমাজ বদলে ফেলা যাবে। কিন্তু শোষকরা, মালিকরা কি কখনো ভালো কথায় ক্ষমতা ছেড়ে দেয়? না, দেয় না। কাল্পনিক সমাজতন্ত্রীদের আরেকটা ভুল ছিল, তারা শ্রমিক শ্রেণীকে কেবল দুঃখী মানুষ হিসেবেই দেখতেন। কিন্তু শ্রমিকরাই যে বিপ্লবের আসল চালিকা শক্তি সেটা তারা বুঝতেই পারেননি। এই ফাঁকগুলোকেই ভরাট করলেন মার্কস এবং এঙ্গেলস। তারা এই কাল্পনিক সমাজতন্ত্রীদের কাছ থেকে তাদের স্বপ্নটাকে নিলেন, কিন্তু তার সাথে যোগ করলেন বিজ্ঞানের ভিত্তি। সমাজতন্ত্রকে কল্পনার জগৎ থেকে তারা নামিয়ে নিয়ে এলেন ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রামের রণাঙ্গনে। ব্যাখ্যা করলেন যে শ্রমিক শ্রেণী পারবে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদকে উৎখাত করে একটা শোষণমুক্ত সমাজ গড়তে। আর এইভাবেই জন্ম নিল সায়েন্টিফিক সোশ্যালিজম বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তত্ত্ব। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? জার্মানির ধ্রুপদী দর্শন আমাদেরকে দিল জগৎকে বৈজ্ঞানিকভাবে দেখার চোখ, অর্থাৎ দ্বান্দ্বিক বস্তুবাদ। ইংল্যান্ডের অর্থনীতি আমাদের শেখালো কিভাবে আমাদের শোষণ করা হচ্ছে তার নিয়ম, অর্থাৎ মার্ক্সীয় অর্থনীতি। আর ফ্রান্সের সমাজতন্ত্র আমাদের দেখালো এই শোষণ থেকে মুক্তির বাস্তব লড়াইয়ের পথ, অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আর এই তিনের সার্থক মেলবন্ধনই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ তাই কেবল পুঁথিগত বিদ্যা নয়, এটা হলো জগৎকে বোঝার এবং তাকে বদলে দেওয়ার একটা হাতিয়ার। আজকের পৃথিবীতেও যখন আমরা দেখি বৈষম্য বাড়ছে বা শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, তখন এই অতীতের তত্ত্বগুলোই আমাদের চোখের সামনে সত্যটা পরিষ্কার করে তুলে ধরে। আজকের মতো এই পর্যন্তই থাক। আমাদের এই আলোচনা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী 3টে পর্বে আমরা এই 3টি উৎসকে নিয়ে আলাদা করে বিশদে আলোচনা করব।
চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।